বলেছি যে তোমার বাজেট প্রিপারেশন, হ্যাঁ, ওখানে বাজেট তৈরি, এটা সেকেন্ড স্টেপ, সেকেন্ড এলিমেন্টস অর সেকেন্ড ফাংশন বলতে পারো ম্যানেজমেন্ট কন্ট্রোল প্রসেসে। সো ম্যানেজমেন্ট কন্ট্রোল প্রসেসের যে এলিমেন্টগুলো, তার মধ্যে ফার্স্ট এলিমেন্টস হচ্ছে তোমার স্ট্র্যাটেজিক প্ল্যানিং। কেমন? এই প্রসেস শুরু হচ্ছে কারণ এটা এই 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 দুটো পার্ট আসলে ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেমস বিভক্ত। একটা হলো ম্যানেজমেন্ট কন্ট্রোল এনভায়রনমেন্টটা নিয়ে আমরা আলাপ করেছি এই পর্যন্ত। তোমার আরো একটা পার্ট বাকি আছে যেটা অ্যাসেট ম্যানেজমেন্ট নিয়ে আমরা কথা বলবো, অ্যাসেট এমপ্লয়েড নিয়ে কথা বলবো। কেমন? সেটা রেসপন্সিবিলিটি সেন্টার, বিশেষ করে ইনভেস্টমেন্ট সেন্টারের বিষয়, রিলেটেড টু ইনভেস্টমেন্ট সেন্টার। তো আমরা রেসপন্সিবিলিটি সেন্টারগুলো পর্যন্ত আলাপ করেছিলাম। তার মধ্যে তারপরে তোমার ট্রান্সফার প্রাইসিং ছিল, সেটা আমরা কথা বলিনি, যেহেতু ট্রান্সফার প্রাইসিং তোমরা পড়ছো, এই সিলেবাস আমরা ইনক্লুড করিনি। তো অন্য মোস্ট প্রবাবলি সেটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট, অ্যাডভান্স ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আছে। তো এটা সম্পর্কে আমাদের আইডিয়া আছে। তারপর কন্ট্রোল সিস্টেমের ম্যানেজমেন্ট আর এনভায়রনমেন্ট সম্পর্কে জানার পর আমরা প্রসেস সম্পর্কে জানবো। তার মধ্যে প্রথমটাই হচ্ছে তোমার স্ট্র্যাটেজিক প্ল্যানিং। হ্যাঁ, স্ট্র্যাটেজিক প্ল্যানিং দিয়ে শুরু, তারপরে তোমার বাজেট প্রিপারেশন। কেমন? এরপর তোমার বাজেট প্রিপারেশনের পরে তোমার যে ফাইন্যান্সিয়াল পারফরমেন্স মেজারমেন্ট থাকবে। তো পারফরমেন্স মেজারমেন্ট, তো পারফরমেন্স মেজার করতে গিয়ে আমরা ফাইন্যান্সিয়াল পারফরমেন্স এবং নন ফাইন্যান্সিয়াল পারফরমেন্স মেজার করব। নন ফাইন্যান্সিয়াল পারফরমেন্স মেজার যেখানে ব্যালেন্স স্কোর কার্ড থাকবে, যে ফাইন্যান্সিয়াল এবং নন ফাইন্যান্সিয়াল পারফরমেন্সকে সেখানে ইন্টিগ্রেট করা হবে। কেমন? তারপর হচ্ছে ম্যানেজমেন্ট কম্পেনসেশন বা ম্যানেজার্স কম্পেনসেশন বা এমপ্লয়ি কম্পেনসেশন। হ্যাঁ, তো এগুলো কন্ট্রোল প্রসেসের মধ্যে অন্তর্ভুক্ত। তো কেন সেটা প্রসেস, পুরো প্রসেসটা আসলে বিহেভিয়ারাল অ্যাসপেক্টস। হ্যাঁ, এখানে ম্যানেজারিয়াল বিহেভিয়ার নিয়ে কথা হয়েছে। কারণ যদি তোমার স্ট্র্যাটেজি ফর্মুলেশনের পর সেটা ইমপ্লিমেন্ট করতে হয়, তাহলে ম্যানেজার এবং তার সাবঅর্ডিনেটস এর প্রয়োজন এখানে। হ্যাঁ, দ্যাট হিউম্যান রিসোর্সের প্রয়োজন। সো ম্যানেজারিয়াল ডিসিশন মেকিং এর প্রয়োজন। সো টোটাল the aspectটাই related to the behavior of the respected persons or employees or human resources. কেমন? তো এখন এখানে একটা বিহেভিয়ার বলতে এখানে ম্যানেজারিয়াল বিহেভিয়ারের কথা বলা হয়, বিকজ ম্যানেজারিয়াল বিহেভিয়ার ইনফ্লুয়েন্স করছে দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য সাবঅর্ডিনেটস। ঠিক আছে? সো ম্যানেজারিয়াল স্টাইলের কথা বলা হয়, যে ম্যানেজারিয়াল স্টাইলের উপর নির্ভর করছে হাউ ইফিশিয়েন্টলি অর ইফেক্টিভলি দ্য স্ট্র্যাটেজি অর ম্যানেজারিয়াল ডিসিশন বি ইমপ্লিমেন্টেড অর এক্সিকিউটেড। ঠিক আছে? তো এখন এই ম্যানেজার, তো তোমার একটা ম্যানেজারদের মধ্যে যে একটা কমিউনিকেশন, ইন্টারাকশন, কেমন? এবং ম্যানেজারদের সাথে তার সাবঅর্ডিনেটসদের যে ইন্টারাকশন, সেটাই আমাদের এখানে বিহেভিয়ারাল মানে কথা বলছি, যে ইন্টারাকশন in order to just having the decisions and afterwards implementing the decisions. Interaction ছাড়া ইনফ্যাক্ট তোমার যে স্ট্র্যাটেজি তুমি ইমপ্লিমেন্ট করতে পারবে না। হ্যাঁ, তো ইমপ্লিমেন্টেশনের যে আসপেক্টস সাইড বা পার্ট বা সেকশন, সেটাই হচ্ছে সেটা ডিলস উইথ দ্য ম্যানেজমেন্ট কন্ট্রোল প্রসেস অর ম্যানেজমেন্ট কন্ট্রোল প্রসেস ডিলস উইথ দ্যাট টাইপস অফ অ্যাক্টিভিটিস, দ্যাট ইজ বিহেভিয়ারাল অ্যাক্টিভিটিস। কেমন? বুঝতে পেরেছ? তো এখন তোমার ফর্মাল, আমরা জানি ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেমকে আমরা দুভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে ওখানে বিহেভিয়ারাল পার্ট, যেটা সেটা হচ্ছে ইনফর্মাল প্রসেস, হ্যাঁ, বা ইনফর্মাল মেথড বা সিস্টেম। আর একটা হলো ফর্মাল সিস্টেম। বুঝতে পারছো? সো ফর্মাল ম্যানেজমেন্ট সিস্টেম, কন্ট্রোল সিস্টেম অলমোস্ট সেম ইন রেসপেক্টিভ অফ দ্য কোম্পানিজ। হ্যাঁ, whether it is functional or say business unit companies or matrix companies. কিন্তু ইনফর্মাল যদি হয়, তাহলে কোম্পানি টু কোম্পানি ম্যানেজারিয়াল বিহেভিয়ার ভ্যারি করে, এবং সেটা নির্ভর করে ম্যানেজারিয়াল স্টাইলের উপর। কেমন? এক একজনের ম্যানেজারের দ্য টেকনিক্যাল অ্যাবিলিটি এক এক রকম, লিডারশিপ স্টাইল ডিফারেন্ট, কেমন, ইন্টারপার্সনাল স্কিল ডিফারেন্ট, দ্যাট এক্সপিরিয়েন্স ডিফারেন্ট, ডিসিশন মেকিং এর অ্যাপ্রোচ ডিফারেন্ট। বুঝতে পেরেছো? তো সেই সেই জিনিসগুলোই তোমার এখানে যারা ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম ডিজাইনার, তাদেরকে সেটা অ্যাড্রেস করতে হবে, ফলো করতে হবে। ঠিক আছে? এবং স্টাইল, ম্যানেজমেন্ট কন্ট্রোল স্টাইল or ম্যানেজারিয়াল ডিসিশন মেকিং স্টাইল অর প্যাটার্ন, এগুলোর উপর নির্ভর করে ওদের ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম ডিজাইন। ঠিক আছে?
তো সো প্রথম পার্টে হচ্ছে প্রসেসের প্রথম পার্টি বললাম আমরা স্ট্র্যাটেজিক প্ল্যানিং। ওকে। তো সো তোমার স্ট্র্যাটেজিক প্ল্যানিং বেসিক্যালি কোন ধরনের অর্গানাইজেশনের জন্য ফিজিবল সেটা একটা বিষয় হতে পারে। Usually, the organization having its different types of business units that will that is will work with the strategic planning. They will make the strategic planning. ঠিক আছে? সাধারণত বড় কোম্পানিগুলো যদি, হ্যাঁ, large organizations consisting of headquarters and several business units, decentralized business units, ওদের জন্য strategic planning is useful. কেমন? কিন্তু অর্গানাইজেশন যেখানে ধরো কারণ ওখানে যে বড় অর্গানাইজেশনের কথা কেন হচ্ছে যে কারণ স্ট্র্যাটেজিক প্ল্যানিং দু জায়গাতেই প্রয়োজন। হেডকোয়ার্টার্সে যেমন প্রয়োজন তেমনি ওই অর্গানাইজেশন বিজনেস ইউনিটের প্রয়োজন। কিন্তু অর্গানাইজেশন তো রিলেটিভলি স্মল অর্গানাইজেশন হয়। তো সাধারণত স্ট্র্যাটেজিক প্ল্যানিং তোমার যে প্রসেস এটার জন্য তোমার আহ, খুব বেশি রিসোর্সের ইনভলভমেন্টের প্রয়োজন নেই, মানে হিউম্যান রিসোর্সের ইনভলভমেন্টের প্রয়োজন নেই। Simply, senior executives are planning respective personnel, concerned personnel is enough to just make strategic planning. Okay. আরো ছোট অর্গানাইজেশন যদি হয় তাহলে সেখানে ইউজুয়ালি দ্যাট ইজ স্ট্রাকচার্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রয়োজন নেই সেখানে। এটা দ্যাট ইজ উইদিন দ্য জাস্ট চিফ এক্সিকিউটিভস অফিসার সেটা উইল মেনটেইন ইট। ঠিক আছে, চিফ এক্সিকিউটিভ অফিসার take into place. Planning is takes into place. That is a they apply the strategic planning process. Because in order to implement the strategy through designing the management control process. Okay. So strategic planning প্রথমেই এখানে strategic planning এর নেচার সম্পর্কে আলাপ করা হয়েছে। দ্যাট ইজ strategic planning বলতে কি বোঝায়, strategic ফর্মুলেশনের সাথে রিলেশনশিপটা কি, হ্যাঁ, কেমন, দেন strategic planning এর বেনিফিটস এন্ড মেরিটস এন্ড ডিমেরিটস। ঠিক আছে, এই বিষয়গুলো একটু আলোকপাত করা হয়েছে, ডিসকাস করা হয়েছে। তো স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর ফার্স্ট অফ অল দ্য ডেফিনিশনটা যদি আমরা বলি, স্ট্র্যাটেজিক প্ল্যানিংটা এসছে স্ট্র্যাটেজিক প্ল্যান থেকে। কেমন, স্ট্র্যাটেজিক প্ল্যান দেন স্ট্র্যাটেজিক প্ল্যান। তো স্ট্র্যাটেজিক প্ল্যান দ্যাট ইজ আ তোমার সে ইট ইজ স্পেসিফিক প্ল্যান অ্যাবাউট দ্য ফিউচার কোর্স অফ অ্যাকশন, তো ইজিলি আমরা বলতে পারি। বা এটাকে বলতে পারি যে এটা statement of specific plan, about how to get there, that is how to implement that. Okay, so এখন a formal statement of plan এটাকে বলা হচ্ছে strategic plan, আর এই plan preparation or revision of the statement, preparation of the statement or revision of the statement এর যে process সেটাকে বলা হচ্ছে strategic planning। কোথাও কোথাও লং টার্ম প্ল্যানিং এ বলা হয়, লং রেঞ্জ প্ল্যানিং, আবার এটাকে প্রোগ্রামিং বলা হয়। কেমন, তো সো এটাকে যদি আমরা ফর্মালি ডিফাইন করি তাহলে স্ট্র্যাটেজিক প্ল্যানিং কে আমরা বলতে পারছি এটা একটা প্রসেস অফ ডিসাইডিং অন দ্য প্রোগ্রামস দ্যাট অর্গানাইজেশন উইল আন্ডারটেক, প্রোগ্রাম ফর ওয়েল এক্সিকিউটিং দ্য স্ট্র্যাটেজি, হ্যাঁ, দ্যাট ইজ আন্ডারটেকেন বাই দ্য অর্গানাইজেশন। এটা একটা। আর অন জাস্ট allocating the resources to the that concerned programs in different several years. Okay, so pura planning is an important task. It's a beginning task in strategy management control process. কি হলো এখানে যখন স্ট্র্যাটেজি ফর্মুলেশন হবে, স্ট্র্যাটেজি ফর্মুলেশনের পর সেটা ইমপ্লিমেন্টেশনের জন্য আমাদের যে অ্যাক্টিভিটি, হ্যাঁ, কিভাবে ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে, কিভাবে বাজেট তৈরি করে সেটা ইমপ্লিমেন্ট করব, রিসোর্স অ্যালোকেশন করব, এবং ফাইনালি দ্যার অ্যাক্টিভিটিস আর পারফরমেন্স ইভ্যালুয়েশন হবে। প্রথম কাজটাই হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং এবং প্রসেসের মধ্যে যেখানে ম্যানেজারিয়াল ইনভলভমেন্ট প্রয়োজন। ম্যানেজার উইল দ্যাট ইজ টেক পার্ট, হ্যাঁ, টু এক্সিকিউট দ্য স্ট্র্যাটেজি অর লং টার্ম গোল। ঠিক আছে, তাহলে এখানে কতগুলো প্রোগ্রাম সেট করার বিষয় হচ্ছে, প্রোগ্রাম সেট করার বিষয় হচ্ছে কেন, স্ট্র্যাটেজি ফর্মুলেশনের জন্য। প্রোগ্রাম সেট করে দেন ওই প্রোগ্রামগুলোতে কনসার্ন প্রোগ্রামগুলোতে রিসোর্স অ্যালোকেট করতে হবে। এই পুরো বিষয়টা হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং। দ্যাট মিনস স্ট্র্যাটেজিক প্ল্যানিং এই বাজেট প্রিপারেশন প্রসেসটাও কিন্তু শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে,
স্ট্র্যাটেজিক প্ল্যানিং এ আমরা যখন যে বাজেট ইমপ্লিমেন্ট করব বা স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করব, সেই অ্যাক্টিভিটিসটা কিন্তু স্ট্র্যাটেজিক প্ল্যানিং এই সেট করা হচ্ছে। ঠিক আছে? সো যদি আমরা এটাকে প্রিসাইজলি ডিফাইন করি, স্ট্র্যাটেজিক প্ল্যানিং is the process of deciding on the programs that the organization will undertake and on the approximate amount of resources that will be allocated to the programs over the next several years. এই স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর এরিয়াটা অরবিট তোমরা বলতে পারো, যেটা এটা লিমিটেড টু হোয়ার setting the program, related to setting the program and allocating resources over the program to each program. হ্যাঁ, স্ট্র্যাটেজিক প্ল্যানিং। তো বাজেট সেটাকে প্ল্যান থেকে সেটা সেভারাল ইয়ার্স এর জন্য হতে পারে। একসাথে স্ট্র্যাটেজিক প্ল্যান 5 ইয়ার্স প্ল্যান আমরা বলি, হতে পারে 10 ইয়ার্স প্ল্যান হতে পারে। এবং সেটাকে যেমন আমরা অবজেক্টিভ হিসেবে সেটাকে যখন আমরা সেট করব, তখন এটা অ্যাচিভমেন্টের জন্য তখন বাজেট আমাদের প্রয়োজন হবে। তো সো এই ব্যাপারে strategic planning helps and planning creates a roadmap or framework of preparing budget. ঠিক আছে? নেক্সট আমরা ডিসকাস করতে পারি স্ট্র্যাটেজিক প্ল্যানিং। বললাম স্ট্র্যাটেজিক প্ল্যানিং এবং স্ট্র্যাটেজিক ফর্মুলেশন দুটোর মধ্যে কোনো দ্যাট ইজ কোনো রিলেশনশিপ আছে কিনা। এখানে যেহেতু একটা শব্দ দুই জায়গায় ইউজ করা হচ্ছে, স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজিক একটা স্ট্র্যাটেজি। তো এখন কনফিউশন অ্যারাইজ করতে পারে যে whether these two are same or different, the strategic formulation or strategic plan. তোমরা বলতে পারো যে এটা মধ্যে কোনো তারতম্য আছে কিনা স্ট্র্যাটেজি ফর্মুলেশন আর স্ট্র্যাটেজি প্ল্যানিং এর মধ্যে। স্ট্র্যাটেজি ফর্মুলেশন দ্যাট ইজ, এটা স্ট্র্যাটেজি ফর্মুলেশন দ্যাট ইজ স্ট্র্যাটেজি আমরা সেট করছি, তাই না, ফর্মুলেট করছি, ফিক্স করছি, ডিসাইডিং অ্যাবাউট দ্য স্ট্র্যাটেজি। তো স্ট্র্যাটেজি ফর্মুলেশন এই প্রসেসটা হচ্ছে স্ট্র্যাটেজি ক্রিয়েশন নিয়ে, নিউ স্ট্র্যাটেজিস ক্রিয়েশন নিয়ে, কেমন। আর স্ট্র্যাটেজি প্ল্যানিংটা হলো ওই যে স্ট্র্যাটেজি আমরা নিলাম, ফর্মুলেট করলাম, সেই স্ট্র্যাটেজিটাকে ইমপ্লিমেন্ট করা। ইমপ্লিমেন্ট করার জন্যই স্ট্র্যাটেজিক প্ল্যানিং এ প্রোগ্রাম সেট আপ হচ্ছে, হ্যাঁ, এবং ওই প্রোগ্রামে কিভাবে অ্যাসেট দ্যাট ইজ এই রিসোর্স অ্যালোকেট করা হবে সেটা ওখানে ডিটারমাইন করা হবে, কেমন। What's the difference হতে পারে, ডিফারেন্স বিটুইন স্ট্র্যাটেজি ফর্মুলেশন এন্ড স্ট্র্যাটেজি প্ল্যানিং। হ্যাঁ, ঠিক আছে। So formulation is a process of deciding on new strategies. Planning is also the process of deciding how to the strategy is implemented, how to implement the strategy, deciding on how to implement the strategy, for which the programs are well set here in strategic planning process. At the same time, the decisions regarding the allocation of resources to those programs are decided. Yeah, is set here in strategic planning process. Come on. সো তাহলে তুমি গোল বা স্ট্র্যাটেজি সেট করবা কোথায়? আমরা গোল সেট করব কোথায়? স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেস অর স্ট্র্যাটেজি ফর্মুলেশন প্রসেস? বলো। অর্গানাইজেশন গোল সেট করা হবে কোন জায়গায়, কোন প্রসেসে? স্ট্র্যাটেজি ফর্মুলেশন প্রসেস অর স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেস? হ্যাঁ, তোমরা শুনছো আমাকে? স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেস ম্যান। গোল সেট করা হবে ফর্মুলেশনে, কেমন। স্যার, গোলটা সেট করা হবে ফর্মুলেশন স্টেজে, ফর্মুলেশন প্রসেসে। আচ্ছা, তাহলে প্ল্যানিং প্রসেসে কি হবে? সেটা রিসিভ করবে গোলটা অর স্পেসিফিক অবজেক্টিভ, কেমন। এবং এখানে প্রোগ্রাম ডেভেলপ করা হবে এবং কিভাবে প্রোগ্রামটা এক্সিকিউট করা হবে সেটা সেট করা হবে ইন স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেস। কিভাবে তোমার রিসোর্স অ্যালোকেট করা হবে সেটা সেট করা হবে স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেস। ক্লিয়ার ডিফারেন্স বিটুইন দিস টু। একটা হচ্ছে তুমি গোলস বা স্ট্র্যাটেজি সেট করছো, যে স্ট্র্যাটেজিটা তুমি অ্যাচিভ করবে, কেমন, সেটা সেট করছো স্ট্র্যাটেজিক ফর্মুলেশন স্টেজে। আর স্ট্র্যাটেজিক প্ল্যানিং এই প্রসেসে সেটা এক্সিকিউশন স্টেজটা শুরু হয়ে গেল। এখানেই সে তোমার স্পেসিফিক গাইডলাইন তুমি ডেভেলপ করবে, আউটলাইন ডেভেলপ করবে, কেমন, ফ্রেমওয়ার্ক ডেভেলপ করবে। সো ফ্রেমওয়ার্ক ডেভেলপিং এর যে অ্যাক্টিভিটিস
সেখানে ম্যানেজারিয়াল বিহেভিয়ারের বিষয় থাকবে, ম্যানেজারের স্টাইলের বিষয় থাকবে, ম্যানেজার কমিউনিকেট করবে, হ্যাঁ, ইন্টারাক্ট করবে উইথ দ্য সাবঅর্ডিনেটস, আদার ম্যানেজার্স দ্য সেম লাইন। ওকে, বুঝতে পেরেছ? স্ট্র্যাটেজিক প্ল্যানিং এ তাহলে প্ল্যানিং ফর্মুলেট ফর্মুলেশন স্টেজে গোল বা স্ট্র্যাটেজি সেট করা হবে, যেটা ইন ফিউচার দ্যাট ইজ এক্সিকিউট করা হবে। কেমন? বুঝতে পারছো? গোল সেট করা হবে এবং সেই গোল অ্যাচিভ করার জন্য যে স্ট্র্যাটেজি সেটা সেট করা হবে স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেস। আর সে গোলকে ফলো করে বা স্ট্র্যাটেজিকে ফলো করে সে প্রোগ্রাম সেট করবে স্ট্র্যাটেজিক প্ল্যানিং। বুঝতে পারছো যে কিভাবে সেটা এক্সিকিউট করা যায়? ওকে, একটা এক্সাম্পল এখানে আমরা বলতে পারি, যেমন ধরো যে দ্য ডিসিশন বাই এন ইন্ডাস্ট্রিয়াল গুডস ম্যানুফ্যাকচারার to diversify into consumer goods is a strategy formulation. That is, তাহলে বুঝতে পারছো যে তোমার এখানে কনজিউমার গুডস, ডিফারেন্ট টাইপস অফ কনজিউমার গুডস নিয়ে সেটা বিজনেস করতে চাচ্ছে, সেটা কনজিউমার গুডস ডাইভার্সিফাই করতে চাচ্ছে। সো এটা এক্সিকিউট করতে হলে, হ্যাঁ, তোমার যে স্ট্র্যাটেজি ফর্মুলেশনের বিষয়টা কোথায় হচ্ছে? ফার্স্ট অফ অল টপ ম্যানেজমেন্ট, না চিফ এক্সিকিউটিভ ইনভলভ সেখানে স্ট্র্যাটেজি ফর্মুলেশন। কেমন? দেন স্ট্র্যাটেজিক ডিসিশন, যে সেটা কিভাবে তুমি ইমপ্লিমেন্ট করবে, সেটা হচ্ছে স্ট্র্যাটেজি ফর্মুলেশনের বিষয়। কেমন? স্ট্র্যাটেজিক ডিসিশনস হচ্ছে তোমার ইমপ্লিমেন্টেশন ইস্যুস, যে সেটা কি ডাইভার্সিফাই প্রসেসটা কিভাবে হবে, সেটা কি কিনে হবে, অ্যাকুইজিশন হবে, অথবা অর্গানিক গ্রোথ কথা বলা হচ্ছে, যেহেতু ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টস, মানে যদি কোন প্রোডাক্ট লাইন এখানে তুমি নিয়ে কাজ করবে, হ্যাঁ, সেটা কি তৈরি করবে নাকি সেটা কিনে কিনে কাজ করবে? বুঝতে পারছো? তারপর কোন মার্কেটিং চ্যানেল সেটা ইউজ করা হবে, হ্যাঁ, উইচ মার্কেটিং চ্যানেলস টু ইউজ। তো এই যে ব্যাপারে যে তোমার প্রোগ্রাম সেট করা, সেটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর প্রসেস বা স্ট্র্যাটেজিক ডিসিশন রিলেটেড। ঠিক আছে? কেমন? তাহলে এখানে একটা বিষয় লক্ষ্য করা যায়, যে তোমার স্ট্র্যাটেজিক প্ল্যানিংটা যখন আসছে, তাহলে একটা সিস্টেমেটিক ম্যাটার এখানে ইনভলভ, সিস্টেমেটিক ওয়ার্ক। হ্যাঁ, স্ট্র্যাটেজিক প্ল্যান ঠিক করছো, দেন প্রোগ্রাম সেট আপ করছো, প্রোগ্রাম সেট আপ করে সেটা ইমপ্লিমেন্ট করার জন্য, হ্যাঁ, তুমি রিসোর্স অ্যালোকেশনের বিষয় ডিসাইড করছো। সো এখানে একটা টাইম ফ্রেম আছে, অফকোর্স, দো ইট ইজ নট লিমিটেড টু 1 ইয়ার, ইটস মোর দেন এ ইয়ার, বাট একটা টাইম ফ্রেম আছে ওখানে, কোথায়? স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেসে। কেমন? একটা ফ্রেমওয়ার্ক ডেভেলপ করা হচ্ছে এখানে, কোথায়? স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেসে। তো স্ট্র্যাটেজিক প্ল্যানিং ইজ, ইউ ক্যান সে ইটস সিস্টেমেটিক। কেমন? কারণ স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর পরেই তোমার বাজেট প্রিপারেশন হচ্ছে, তো একটা অ্যানুয়াল প্রজেকশন এখানে ডেভেলপ করা হচ্ছে। কেমন? হ্যাঁ, স্পেসিফিক প্রসিডিউর এবং স্পেসিফিক টাইম ওখানে আছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেস। বাট স্ট্র্যাটেজি ফর্মুলেশনে কিন্তু কোনো টাইম টেবিল নাই। ওয়ান এভার রিকোয়ার্ড, দেন ইউ গো ফর ফর্মুলেটিং এ স্ট্র্যাটেজি, অ্যান্ড strategy formulation doesn't a single unit or by only the top of the business, that is a CEO. Rather, everybody can take role, right, to play a role in this formulating process, একেবারে টপ ম্যানেজমেন্ট টু দ্য বটম লাইন। ঠিক আছে? যে কেউ ক্যান প্লেস দেয়ার আইডিয়া। বুঝতে পেরেছ? তো সো এটার কোনো স্পেসিফিক টাইম টেবিল নেই যে এটা এই সময়ের মধ্যে স্ট্র্যাটেজি ফর্মুলেট করতে হবে। ইটস কন্টিনিউয়াস প্রসেস। আমরা আগে বলেছিলাম যে স্ট্র্যাটেজি প্ল্যানিংটা অলমোস্ট রিলেটেড টু ইন্টারেক্টিভ কন্ট্রোল। কেমন? এক্সিকিউশন লেভেলে আবার নতুন স্ট্র্যাটেজি ফর্মুলেট করা হচ্ছে। So strategy formulation, it is totally unsystematic. There is no specific procedure and no specific timetable while formulating strategy, and not limited to a single section of the organization. ঠিক আছে? বুঝতে পেরেছ? তাহলে তোমাকে যদি বলা হয়, what is the difference between strategy formulation and strategic planning? Formulation deciding on what? Deciding on formulating the strategy, goal, and
strategy for achieving those goals. Strategy, strategic planning, strategic planning deciding on sort of programs to achieve sort of programs to execute or implement that strategy. Come on. So setting the programs and allocating resources among those programs. ঠিক আছে? That is a strategic planning. Strategic planning is a systematic task. Strategic planning is a systematic task or systematic process. Strategy formulation is unsystematic. কেন? কারণ একবার যদি স্ট্র্যাটেজি সেট আপ হয়, ফিক্সড হয়, দেন ইউ গো ফর ইমপ্লিমেন্টিং দোজ। ইমপ্লিমেন্টেশনের প্রথম স্টেজে হলো স্ট্র্যাটেজিক প্ল্যানিং। ঠিক আছে? প্রোগ্রাম সেট আপ করা। আর এর আগের স্টেজটা হলো স্ট্র্যাটেজি ফর্মুলেশন করা। তো স্ট্র্যাটেজি ফর্মুলেশন আনসিস্টেমেটিক। কেন আনসিস্টেমেটিক সেটা আমরা বললাম। স্পেসিফিক টাইম টেবিল নেই, কোনো প্রসিডিউর নেই। যে কোনো সময় স্ট্র্যাটেজি তুমি ফর্মুলেট করতে পারো ইফ ইট ইজ নিডেড, রাইট? তো কোম্পানি ফর্মুলেট গোল সেট আপ করছে এবং তার এক্সিকিউশনের জন্য স্ট্র্যাটেজি সেট আপ করছে, দেন এটা কমিউনিকেট করা হচ্ছে টু দ্য লাইন ম্যানেজার্স। ঠিক আছে? ওখানে স্ট্র্যাটেজি তখন যেখানে প্রোগ্রামস কমিউনিকেট করা হবে, প্রোগ্রাম সেট করা হবে এবং সেটা এক্সিকিউটের জন্য নেসেসারি রিসোর্সেস অ্যালোকেট করা হবে। ঠিক আছে? তো সো আমরা বুঝলাম যে স্ট্র্যাটেজিক প্ল্যান অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং দুটো কি এবং তার সাথে স্ট্র্যাটেজি ফর্মুলেশনের কি সম্পর্ক। ঠিক আছে? নেক্সট আমরা চলে যাই আহ, এই যে স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর কথা বললাম, তার বেনিফিট বা মেরিটস ডিমেরিটস গুলো কি, বেনিফিট অ্যান্ড লিমিটেশন অফ স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেস। ঠিক আছে? সো স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেস যদি তুমি দ্যাট ইজ স্টার্ট করো, দ্যাট ইজ আ ম্যানেজমেন্ট কন্ট্রোল প্রসেস। এটা ফার্স্ট স্টেজ, ম্যানেজমেন্ট কন্ট্রোল প্রসেসের ফার্স্ট স্টেপ আর ফার্স্ট স্টেজ স্ট্র্যাটেজিক প্ল্যানিং। এটা so rightly you set the strategies to implement the is right set the programs to implement the strategies. Okay, you must formulate that, you must execute the strategy in a systematic way, right? So first, there is a, if you set have the strategic plan, come on, it is specific statement of plan যেটাকে আমরা বলছি যদি থাকে, then you get some benefits. What are those benefits? দেখো, number one, the strategic planning process can give to the organization a framework for developing the annual budget. So strategic planning এ আমরা একটা বাজেট প্রিপারেশনের ফ্রেমওয়ার্ক পেয়ে যাচ্ছি। তারপর স্ট্র্যাটেজিক প্ল্যানিং এ যে বাজেট এক্সিকিউশনের জন্য ম্যানেজারিয়াল দ্যাট ইজ আ স্কিল ডেভেলপমেন্ট, সেটাও স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেস। ইট গিভ টু দ্য অর্গানাইজেশন এ ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট টুল। ঠিক আছে? কারণ ম্যানেজার একটা গাইডলাইন পেয়ে যাচ্ছে ওখানে যে কি কাজ করবে এবং কত সময়ের মধ্যে সেটা এক্সিকিউট করবে। সো এখানে managers, they can arrange different educational programs, training programs, so they can develop themselves as well. They can take part to develop the subordinate skill. So management development tool হিসাবে strategic planning এখানে রোল প্লে করছে। Then it give to the organization a mechanism to force managers to think long term. আমরা বলেছি যে স্ট্র্যাটেজিক প্ল্যানিংটা শুধু একটা রেসপেক্টিভ সার্টেন এই সিঙ্গেল ইয়ারের জন্য না, রাদার ইটস মোর দেন এ ইয়ার। প্ল্যান ফর 5 ইয়ার্স প্ল্যানিং হতে পারে, কেমন 10 ইয়ার্স প্ল্যানিং হতে পারে। সো ম্যানেজার একটা স্পেসিফিক গাইডলাইন পেয়ে যাচ্ছে। সো ওরা 10 বছর পরেও ওয়ার দে uh, will go, where they will reach, right? And what will be their final outcome at the end of year 4, 5, or year 10? And they can they can score for opportunity to think about that. So if you have a, or a manager having a strategic plan, so strategic plan এটা
ম্যানেজারদেরকে সুযোগ করে দিচ্ছে দীর্ঘমেয়াদী কি ডিসিশনের জন্য। কিসের ডিসিশন? স্ট্র্যাটেজি ফর্ম, দ্য ইমপ্লিমেন্টেশন ডিসিশন তৈরি করার জন্য। কেমন? And it give to the organization a means of aligning managers with the long-term strategies of the company. ঠিক আছে? Aligning managers or aligning management to the long-term strategies of the company. Long-term strategy strategic plan এর মধ্যে থাকছে। কেমন? তো এখন within the organization, among the managers or manager between the managers and subordinates, different discussion may be taken place. Debate may be taken place. Negotiation may be taken place. A planning process. ঠিক আছে? So a planning process, all those will maybe happened, and finally they have a clear conclusion to execute those strategies. So strategic planটা হচ্ছে তোমার যেহেতু baseline framework, come on, so discussion, debate, negotiation, everything may be happen between the managers and seniors, or managers and the subordinate juniors. But finally, they have a guideline, roadmap, aligning between the long-term strategies and their discussions. That's why strategic planning, it also provide the organization a means of aligning managers or managements with the long-term strategies of the company. ঠিক আছে? এই বেনিফিট গুলো পাওয়া যাচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং থেকে। তো সো এখানে একটা এক্সাম্পল দেখানো যেতে পারে যে কিভাবে স্ট্র্যাটেজিক প্ল্যানিং ইট হেল্পস বাজেট প্রিপারেশন। কেমন? So it develops a framework for creating a budget, annual budget, or developing annual budget. সেটা দেখানো যেতে পারে। তোমার যদি স্ট্র্যাটেজিক প্ল্যান থাকে, কারণ তুমি বাজেট প্রিপারেশনের পর তোমার একাধিক অল্টারনেটিভ অফ স্ট্র্যাটেজিক প্ল্যান থাকতে পারে। কেমন? একাধিক অল্টারনেটিভ অফ অপশন তো একাধিক অপশন তোমার থাকতে পারে। কেমন? তাহলে এখন বাজেট প্রিপারেশনের আগে তোমাকে ফিক্স করতে হবে তার ইম্পর্টেন্স অনুযায়ী, তার ম্যাগনিটিউড অনুযায়ী which option you will just select. কেমন? বিকজ তোমার রিসোর্সেস হচ্ছে লিমিটেড, তাই না? So optimum utilization of resources, you must select the best option that will help you implement the strategy, তাই না? বুঝতে পেরেছ? তাহলে একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেসের মাধ্যমে যদি তুমি অপশনগুলোকে সিলেক্ট করতে পারো, স্ট্র্যাটেজিক অপশন, তাহলে তুমি অপটিমাম ইউটিলাইজেশন এনশিওর করতে পারবে। তো যদি কোনো স্ট্র্যাটেজিক প্ল্যান ছাড়া, কারণ এখানে তোমার রিসোর্স অ্যালোকেশনের বিষয় আছে, যেটা আমরা স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেসে বলছি। আমরা প্রোগ্রাম সেট করছি এবং এখানে রিসোর্স অ্যালোকেশন সেট করা হচ্ছে টু ডিফারেন্ট টাইপস অফ প্রোগ্রামস। কিভাবে রিসোর্স অ্যালোকেট করা হবে, কোন প্রোগ্রাম রিসোর্স অ্যালোকেট করা হবে, সেটা সেট করা হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং। তো সো বেস্ট অপশনটা সিলেক্ট করা পসিবল অর ইজি ইফ ইউ হ্যাভ দ্য স্পেসিফিক স্ট্র্যাটেজিক প্ল্যান। আর যদি না থাকে তাহলে কিন্তু তোমার রিসোর্সটা দ্যাট ইজ মিসলিডিং হতে পারে, মানে মিস কি বলে অ্যালোকেশন হতে পারে, বা এটা এমন এক জায়গায় অ্যালোকেশন হবে যেটার মাধ্যমে তুমি আলটিমেট গোল অ্যাচিভ করতে পারবে না। ঠিক আছে? যে এই জন্য এরকম একটা এক্সাম্পল আমরা ডেভেলপ করতে পারি যে কোম্পানি উইদাউট এ স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেস এন্ড এ কোম্পানি উইথ এ স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেস। যদি স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেস ছাড়াই তুমি বাজেট প্রিপারেশন করো, এটার কথা বলা হচ্ছে। একাধিক অপশন তুমি চুজ করলে হুইচ ওয়ান উইল বি সিলেক্টেড, দ্যাট কোনটা সিলেক্ট করা হবে, ফর হুইচ ইউ উইল ডিপেন্ড অন হোয়াট স্ট্র্যাটেজিক প্ল্যান। বুঝতে পেরেছ? এটা কোর্স তোমার যখন স্পেসিফিক ফাংশনে তুমি যাবে, তখন তোমার হাতে ডিফারেন্ট টাইপস অফ অল্টারনেটিভস থাকতে পারে, যেমন অপশন 1, 2, 3, 4,
এখন তোমার লিমিটেড রিসোর্স অ্যালোকেট করতে হবে অপটিমাম বেসিস, তাই না? এখানে অল্টারনেটিভ কোনটা তোমার বেস্ট হবে সেটা চুজ করে। কারণ এখন এটা মিসলিড করতে পারে তোমাকে। যেমন ধরো স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেস যদি থাকতো তাহলে স্ট্র্যাটেজিক অপশন বি হতো সে মোস্ট, দ্যাট ইজ আ পোটেনশিয়াল, হ্যাঁ। বাট তুমি রেসপেক্টিভ অফ দ্য অপশনস তুমি যদি সবগুলোতেই রিসোর্স অ্যালোকেট করো তাহলে কি ওইটা বেস্ট ইউটিলাইজেশনটা এনশিওর করা যাবে না ওই অপশনটা। আবার তুমি যদি মানে রংলি সিলেক্ট করো সে এ অর সি অর ডি, তাহলে আলটিমেট অবজেক্টিভ তোমার অ্যাচিভ হবে না, অ্যাচিভ হবে না। তো দ্যাটস ওয়াই ডিফারেন্ট অপশন থেকে বেস্ট ওয়ান সিলেক্ট করার জন্য আমরা বললাম সিলেক্ট, দ্যাট ইজ ডিসাইডিং অন সেটিং দ্য প্রোগ্রামস, দ্যাট ইজ ঠিক আছে স্ট্র্যাটেজিক অপশন, এই যে প্রোগ্রামগুলোর কথা বলা আছে। The best program তুমি সেট করবে if you have a strategic planning process. If you go through a strategic planning process, then you can select the best option through which or on which you will allocate your resources, right? After preparing the budget. ঠিক আছে? তো বাজেট প্রিপারেশনের আগেই তুমি একটা ফ্রেমওয়ার্ক পেয়ে যাচ্ছ যে কোন প্রোগ্রামটা, কোন অপশনটা তোমার জন্য বেস্ট ফর ইমপ্লিমেন্টিং দ্য স্পেসিফিক স্ট্র্যাটেজি। ঠিক আছে? তাহলে স্ট্র্যাটেজিক প্ল্যানিং আমাদের এখানে বাজেট ফ্রেমওয়ার্কে একটা গাইডলাইন দিচ্ছে, ফ্রেমওয়ার্ক তৈরি করে দিচ্ছে। ঠিক আছে? বুঝতে পেরেছ? এই যে এখানে ইটালিক করে বলা আছে দেখো, an important benefit of preparing a strategic plan is that it facilitates the formulation of an effective operating budget. Come on. An important benefit of strategic planning is to facilitate এই যে একই কথাটাই আবার বলা আছে optimal resource allocation decisions in support of key strategic options। ঠিক আছে? এটার কাজ দুটো ইম্পর্টেন্ট কাজ, একটা হচ্ছে বাজেট ফর্মুলেট করতে পারছো, বাজেট প্রিপারেশনে তোমাকে একটা গাইডলাইন বা ফ্রেমওয়ার্ক ডেভেলপ করে দিচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যান। আবার তোমার যে অপটিমাম ওয়েতে রিসোর্স অ্যালোকেট করার যে বিষয় বাজেট প্রোগ্রামগুলোতে, যে বাজেট প্রোগ্রাম সেটাও স্ট্র্যাটেজিক প্ল্যান ডিরেক্ট করে দিচ্ছে। ঠিক আছে? অ্যাসিস্ট করছে। বুঝতে পেরেছ? সো স্ট্র্যাটেজিক প্ল্যান অলসো ওয়ার্কস এজ এ ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট টুল, যেটা আমরা বললাম যে ম্যানেজারিয়াল স্কিল ডেভেলপমেন্ট, হ্যাঁ, সাবঅর্ডিনেট স্কিল ডেভেলপমেন্ট, এই জন্য এডুকেশনাল টুল বা ট্রেনিং টুল হিসেবে ওয়ার্ক করছে স্ট্র্যাটেজিক প্ল্যান। ম্যানেজাররা হ্যাভ এক্সেলেন্ট অপরচুনিটি টু জাস্ট well engage their employees or subordinates, or train their subordinates if there is a specific strategic plan. So that provides managers with a process for thinking about strategic and their implementation. Planning is an excellent management education and training tool. ঠিক আছে? Then it provides the organization a mechanism for forcing manager to think long term। ঠিক আছে? একটা লং টার্ম যে তোমার অবজেক্টিভ, হ্যাঁ, স্টেপ বাই স্টেপ, ইয়ার আফটার ইয়ার, ম্যানেজাররা ওই aligning those objectives or in the line of those that type of objectives, manager can set their work plan। ঠিক আছে? Managers tend to worry more about technical issues and managing the present day-to-day affairs of the business than about starting than about creating the future। But formal strategic planning forces managers to make time for thinking through important long-term issues। স্ট্র্যাটেজিক প্ল্যানিং যদি না থাকতো তাহলে ওরা শর্ট টার্ম পিরিয়ডের দ্যার ইজ অবজেক্টিভ অ্যাচিভ করার জন্য সবসময় সময় পার করতো। ঠিক আছে? এভরিডে তারপর হচ্ছে যখন প্ল্যান, যখন একটা গাইডলাইন, একটা পথ রোড ম্যাপ যখন থাকে স্ট্র্যাটেজিক প্ল্যান ফর লং পিরিয়ড,
তাহলে সেই লাইনেই সেই ওয়ে পথ অনুযায়ী তোরা চিন্তা করে, কেমন? আল্টিমেট টার্গেট অ্যাচিভ করার জন্য। ওকে? সো স্ট্র্যাটেজিক প্ল্যান ম্যানেজারদেরকে সে পথ ক্রিয়েট করে দিচ্ছে। ওকে? মিনস অফ অ্যালাইনিং ম্যানেজার্স উইথ কর্পোরেট স্ট্র্যাটেজিস তো বললাম যে এখানে তোমার among the managers, between the managers and subordinates, or managers and superiors. There's huge number of maybe debates, discussions, negotiations among them. Come on, strategic planning processের মধ্যে এগুলো হতে পারে। Okay, but finally, planning process align this kind of activities with the long-term activity, that is strategies of the company. So it's a so তাহলে বেনিফিট গুলো কি পেলাম আমরা? তো ম্যানেজারিয়াল স্কিল ডেভেলপমেন্টে সেটা সাপোর্ট দিচ্ছে। ম্যানেজারিয়াল যে যে যে- যে তোমার অপশন, দের ইজ আ different types of activities performing managers among the perform among managers or managers and subordinates or managers and seniors, হ্যাঁ? এর মধ্যে অ্যালাইন স্ট্র্যাটেজিক লং টার্ম স্ট্র্যাটেজির সাথে সেটা ওরা অ্যালাইন করে দিচ্ছে সেই স্ট্র্যাটেজিক প্ল্যানিং। ঠিক আছে? আবার আহ, মানে যাদেরকে দীর্ঘমেয়াদে এই কোম্পানির অবজেক্টিভ নিয়ে গোল নিয়ে চিন্তা করার সুযোগ করে দিচ্ছে। আবার একটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, সেটা হলো যে বাজেট তৈরি করার জন্য সেটা একটা ফ্রেমওয়ার্ক ডেভেলপ করছে। কেমন? বুঝতে পেরেছ? তোর সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও আছে। হোয়াট ইজ দ্য লিমিটেশনস অফ দিস কাইন্ড অফ স্ট্র্যাটেজিক প্ল্যান? লিমিটেশন গুলোর মধ্যে আহ, একটা হচ্ছে তোমার সবচেয়ে বড় অসুবিধা যেটা, যে স্ট্র্যাটেজিক প্ল্যান সবসময় কিন্তু সেটা যে আমরা একটু দেখে এসেছিলাম যে একটা রিলেটিভলি স্মল অর্গানাইজেশন যদি হয় সেখানে স্ট্র্যাটেজিক প্ল্যান খুব ইফেক্টিভ হয় না, ইউজফুল হয় না। ঠিক আছে? নাদিলেস এখন স্ট্র্যাটেজিক প্ল্যানটা এক্সিকিউট করার ইটস এ ম্যাটার অফ টাইম। হ্যাঁ, সময়ের প্রয়োজন আছে। So সেক্ষেত্রে sometimes managers, the concerned persons may ignore that kind of strategic plan. Without that strategic plan, they make decision about to implement the strategies through preparing budget. আমরা একটু আগে দেখে আসছি স্ট্র্যাটেজিক প্ল্যানিং ছাড়াও যদি তোমার বাজেট প্রিপারেশন করা হয় তাহলে সেটা এক্সিকিউশনে রিসোর্স অ্যালোকেশনটা মিসলিড হতে পারে, কেমন? ভিন্ন জায়গায় যেতে পারে। এখন সেক্ষেত্রে স্ট্র্যাটেজিক প্ল্যানও আবার তো সো স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি করার পরও সেটা ইগনোরড হতে পারে বাই দা কনসার্ন পারসন। তখন তখন সেটা হবে একমাত্র জাস্ট কি বলি কাগজ, আমরা বলবো যে জাস্ট জাস্ট ইট ইজ প্রিপেয়ার্ড, এটা কাগজে কলমেই রয়ে গেছে, খাতা কলমেই রয়ে গেছে, আমি বলি ইট মে বিকাম ইট ফর্ম ফিলিং অনলি, হ্যাঁ, ব্যুরোক্রেটিক এক্সারসাইজ ডিভার্ডিং অফ স্ট্র্যাটেজিক থিঙ্কিং। So planning can end up becoming a form filling, simply just ওই যে স্টেটমেন্ট বললাম, স্টেটমেন্ট অফ স্পেসিফিক প্ল্যান। হ্যাঁ, তুমি প্রিপেয়ার করছো স্টেটমেন্ট অফ স্পেসিফিক প্ল্যান, এবং এটা প্রিপেয়ার করা, রিভিশন করার যে প্রসেস সেটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং। স্ট্র্যাটেজিক প্ল্যানিং কি? স্ট্র্যাটেজিক প্ল্যান কেন তৈরি করছে? প্রোগ্রাম সেট আপের জন্য। ঠিক আছে? এখন এটা মাঝে মাঝে যখন এক্সিকিউট করা হবে না বা ইগনোর করা হবে তো জাস্ট ফর্ম ফিলিং হিসেবেই থাকবে। তাহলে কতগুলো টাইম স্পেন্ড করা হলো, হ্যাঁ, সময় এবং তার সাথে রিলেটেড খরচও ইনভলভ, তাই না? তো যে আনইউজড থেকে গেল যে যে স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি করা হলো। ঠিক আছে? The danger that planning can end up becoming a form filling, bureaucratic exercise, হ্যাঁ, মানে সেকশন টু সেকশন, ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট, হ্যাঁ, সেগুলো জাস্ট ফাইল চালাচালি, যেটা আমরা বললাম যে ফাইল ট্রান্সফারিং হলো অনলি, বাট আদৌ আফটার অল ইট মে রিমেইন আনটাস্ট। কেমন? ইট মে অ্যাপিয়ার অ্যাজ ভয়েড, নাল অ্যান্ড ভয়েড। ঠিক আছে?
তো সো এইটা মিনিমাইজ করার জন্য একটা সাজেশন দেওয়া আছে, টু মিনিমাইজ দিস রিস্ক অফ bureaucratization, organizations should periodically ask, কি জিজ্ঞেস করতে হবে, আর উই গেটিং ফ্রেশ আইডিয়াস অ্যাজ এ রেজাল্ট অফ দ্য স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেস, মানে ফিডব্যাক নেওয়া আর কি, টাইম টু টাইম মনিটরিং করা, কেমন যে আসলে যে আমরা প্ল্যানটা নিয়ে নিচ্ছি এটার জন্য সেটা ফ্রুটফুল হবে কিনা, নতুন কোনো আইডিয়া আমরা এখানে পাচ্ছি কিনা, যে যাতে আমরা এই থ্রো দি স্ট্র্যাটেজিক প্ল্যানিং আমরা স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করতে পারব। ঠিক আছে, তো অলওয়েজ যেহেতু এটা বিহেভিয়ারাল অ্যাসপেক্ট, অলওয়েজ সিনিয়র ম্যানেজমেন্ট শুড কন্ট্যাক্ট with the concerned persons in order to have an useful strategic plan. কেমন, আরেকটা বিষয় হতে পারে, আরেকটা প্রবলেম হতে পারে যে তুমি স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর জন্য জেনে বা না জেনে, উইদাউট মেকিং ডিসকাশন, উইদাউট হ্যাভিং এ স্পেসিফিক দ্যাট ইজ গোল, গোল তো তুমি সেট করলা, বাট উইদাউট লুকিং অ্যাট, উইদাউট কনসিডারিং ইট, হ্যাঁ, ইউ জাস্ট সেট এন স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্ট। সো ডিপার্টমেন্ট যদি তুমি সেট করো, তাহলে এটা রেসপেক্টিভ ডিপার্টমেন্ট মনিটরিং এর জন্য, এটা এক্সিকিউশনের জন্য তোমার এক্সপেন্স এখানে আছে। ঠিক আছে, এবং তখন ওই ডিপার্টমেন্টের লোকজন দে ক্যান রোল প্লে, দে অ্যাজ ইফ দে আর দ্য অনলি রেসপন্সিবল পার্সন টু সেট দ্য স্ট্র্যাটেজিক প্ল্যান উইদাউট জাস্ট কনসাল্টিং উইথ দ্য সিনিয়র ম্যানেজমেন্ট, স্পেসিফিক্যালি উইথ দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার। নিজেরাই মনে করতে পারে যে না, আমরা অনলি দ্য পার্সন টু টু সেট দিস স্ট্র্যাটেজিক প্ল্যান। ওকে, বুঝতে পেরেছো? তো সো এখানে সিম্পলি যারা এই স্ট্র্যাটেজিক প্ল্যান রিলেটেড পার্সোনাল আছেন, হ্যাঁ, ওদের কাজটা থাকবে জাস্ট দে উইল ওয়ার্ক অ্যাজ এ ক্যাটালিস্ট অর অ্যান এক্সিকিউটর অর ফ্যাসিলিটেটর অফ দ্য প্ল্যানিং প্রসেস, নাথিং এলস। দে উইল নট প্লে এনি আদার রোলস, হ্যাঁ, that may be detrimental to executing the strategies. বুঝতে পেরেছ? এবং যে এটা একটা টাইম কনজিউমিং এন্ড এক্সপেন্সিভ, সেটা তো আমাদের আগে কথাই এসছে, স্ট্র্যাটেজিক প্ল্যানিং ইজ টাইম কনজিউমিং এন্ড এক্সপেন্সিভ। সো এখানে টাইম দিতে হচ্ছে ডেফিনেটলি বাই বোথ সিনিয়র ম্যানেজমেন্ট অ্যান্ড অলসো দ্য লাইন ম্যানেজার্স। ঠিক আছে, এই তাহলে and obviously the expense also is a concerning matter here in case of strategic planning process। ঠিক আছে, তো এগুলো লিমিটেশন হিসেবে কাজ করতে পারে। কোন কোন কোম্পানি, ওই যে আমরা দেখলাম স্ট্র্যাটেজিক প্ল্যান ছাড়াই ওরা স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করার জন্য বাজেট ফিক্স আপ করছে, যেমন তাহলে এখানে একটা টাইম সেভিং হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম কস্ট সেভ হচ্ছে, কেমন, সেটার বেনিফিটের কথা যদি বলি আমরা, আবার ওই যদি স্ট্র্যাটেজিক প্ল্যান না থাকে তাহলে তুমি স্পেসিফিক অপশন সিলেক্ট করতে পারছো না, প্রোগ্রাম সিলেক্ট করতে পারছো যেখানে তুমি রিসোর্স অ্যালোকেট করবে, কেমন। দুটোই আমরা দেখছি, স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর সুবিধা এবং অসুবিধা দুটোই থাকতে পারে। এখন কোন কোন ক্ষেত্রে যে তোমার স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর প্রয়োজন নেই, হ্যাঁ, সেটা আমরা একটু দেখতে পারি। A formal strategic plan is desirable in organizations that have the following characteristics. কেমন, যে কোথায় স্ট্র্যাটেজিক প্ল্যান প্রয়োজন আছে আর কোথায় প্রয়োজন নাই, বুঝতে পেরেছ? তো দেখো, যদিও আমরা আগে একটু হিন্টস পেয়েছি যে অর্গানাইজেশন যদি লার্জ অর্গানাইজেশন হয়, যেখানে হেডকোয়ার্টার এবং সেভারাল টাইপস অফ বিজনেস ইউনিট আছে, দু জায়গাতেই স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেস এক্সারসাইজ হবে, সেখানে স্ট্র্যাটেজিক প্ল্যানিং একদম প্রয়োজন। কিন্তু রিলেটিভলি স্মল, যেখানে তোমার হ্যাঁ, ছোট কোম্পানি, যেখানে স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেস এক্সিকিউট করার জন্য বা প্রসেস ডিজাইন করার জন্য নেসেসারি তোমার রিসোর্স নেই, সেখানে স্ট্র্যাটেজিক প্ল্যানিং ছাড়াই ওরা অ্যাক্টিভিটি পারফর্ম করবে। তো দেখো কোন কোন অর্গানাইজেশন টপ ম্যানেজমেন্ট ইজ কনভিন্সড দ্যাট স্ট্র্যাটেজিক প্ল্যানিং ইজ ইম্পর্টেন্ট। দেখো ইম্পর্টেন্ট কথা বলা হচ্ছে,
টপ ম্যানেজমেন্ট, তার মানে স্ট্র্যাটেজিক প্ল্যানিং in between the organization, that is without informing the CEO or top management. No strategic plan we execute, that is a formula, the plan we set. Come on, স্ট্র্যাটেজি অ্যান্ড যদি সেটও করা হয় তাহলে সেটা এক্সিকিউশন হবে না। কেন হবে না? কারণ ম্যানেজার, টপ ম্যানেজমেন্ট, দ্যাট ইজ সিইও, তার নলেজে না নিয়ে যদি সেটা তৈরি করা হয় তাহলে সেটা সে কি বলে বাতিল করতে পারে, তাই না? একটা চিফ এক্সিকিউটিভ অফিসার যদি ইনফর্ম না হন, কনভিন্স না হন, তাহলে হি উইল নট অ্যালাউ টু ফলো দ্যাট কাইন্ড অফ স্ট্র্যাটেজিক প্ল্যান। তো সো স্ট্র্যাটেজিক প্ল্যান এর এর বিষয়টা যখনই আসবে, whenever does you think of strategic plan, you must think that first of all you have to keep it or take it to the senior management, and senior management will first play the main role here in this case of strategic plan, preparation of strategic plan. ঠিক আছে? So top management is convinced that strategic planning is important, তাহলে এই তুমি strategic planning ওই অর্গানাইজেশনে কি বলে প্রিপেয়ার করা যেতে পারে। ঠিক আছে? Otherwise strategic planning is likely to be a staff exercise that has little effect on actual decision making. বুঝতে পেরেছ? টপ ম্যানেজমেন্ট এখানে ইনভলভমেন্ট থাকবেই, আদারওয়াইজ সেটার কোনো এটার রেট অফ এক্সিকিউশন ইমপ্লিমেন্টেশন ইজ ভেরি লিটল। কেমন? তারপর দেখো, দ্য অর্গানাইজেশন ইজ রিলেটিভলি লার্জ অ্যান্ড কমপ্লেক্স। বড় যদি হয়, যেখানে তোমার যে হেডকোয়ার্টার্স থাকবে এবং হেডকোয়ার্টারের সাথে তার বিজনেস ইউনিট থাকবে, সেখানে স্ট্র্যাটেজিক প্ল্যানিং ওয়ার্কেবল। কেমন? স্মল সিম্পল অর্গানাইজেশনস and informal understanding of the organization's future directions is adequate for making decisions and about resource allocation. বুঝতে পারছো? যদি অর্গানাইজেশন খুব ছোট হয় তাহলে স্ট্র্যাটেজিক প্ল্যানের প্রয়োজন নেই, কারণ ওখানে সময়ের দরকার, ব্যয়ের দরকার। তো সো এখানে যে তুমি যদি একটা ট্রেন্ড তোমার থাকে, যে পাস্ট এক্সপেরিয়েন্স থাকে, তার উপর ভিত্তি করে হ্যাঁ, একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, যে তোমার অলরেডি একটা, বললাম তো, তোমার যদি বেস থাকে, একটা আহ, প্রমাণ থাকে, যেটা আমরা বলি যে তোমার একটা অলরেডি যে অর্গানাইজেশন যে পথে, যে ওয়েতে তার কোর্স অফ অ্যাকশন সেট করছে, হ্যাঁ, সেটাই ফলো করা যেতে পারে। তো স্ট্র্যাটেজিক প্ল্যানের প্রয়োজন নেই। বুঝতে পেরেছ? তারপর দেখো, এটা ইম্পর্টেন্ট, কনসিডারেবল আনসার্টেনিটি অ্যাবাউট দ্য ফিউচার এক্সিস্ট ডেফিনেটলি, কিন্তু অর্গানাইজেশন হ্যাজ দ্য ফ্লেক্সিবিলিটি, বাট দ্য অর্গানাইজেশন হ্যাজ দ্য ফ্লেক্সিবিলিটি টু অ্যাডজাস্ট টু চেঞ্জ সার্কামস্ট্যান্সেস। হ্যাঁ, যাদের এই ফ্লেক্সিবিলিটি আছে, যারা এই পরিবর্তনের সাথে অ্যাডপ্ট করতে পারবে, তারা স্ট্র্যাটেজিক প্ল্যান নিবে। এই কথা ইন এ রিলেটিভলি স্টেবল অর্গানাইজেশন a strategic plan is unnecessary. Come on, relatively stable organization মানে কি? Any kind of changes, they have the sense of confidence, say for example, they have the sense of security. Come on, in that case, eh, to me, whatever the change is, well, they can tolerate it. বুঝতে পেরেছ? That will not vastly or largely impact their activities. In that case, strategic planning process is not required. বুঝতে পেরেছ? দ্যাট ইজ চেঞ্জ অ্যাডপ্ট করার, ওরা ওরা ওটাকে টলারেট করছে না, দ্যাট টলারেট করতে পারছে, দ্যাট ইজ দ্যাট চেঞ্জ, হোয়াট এভার দ্য চেঞ্জ ইজ, দে উইল কন্টিনিউ ওয়ার্ক অ্যাজ দে ডিড ইন আর্লিয়ার। মানে পাস্ট যে
তাদের যে নলেজ, যে আন্ডারস্ট্যান্ডিং, যে এক্সপেরিয়েন্স, সেটাকে অ্যাপ্লাই করে ওরা ফিউচার কোর্স অফ অ্যাকশন ডিজাইন করবে। হ্যাঁ, স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশন করবেন বেসড অন দ্যাট নলেজ। তাহলে স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর প্রয়োজন নেই। বুঝতে পেরেছ? ছোট্ট করে বলা যেতে পারে, যেমন ধরো তোমার যদি সর্ট অফ বিজনেস লাইক সে হেয়ার স্টাইলিং আমরা বলি, তো সব সময় সেম অ্যাক্টিভিটি তুমি পারফর্ম করছো, তুমি যদি চেঞ্জ আনার যদি মেন্টালিটি না থাকে, তাহলে ওখানে স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর প্রয়োজন নেই। কেমন? যেটা রিটেল স্টোর, অলওয়েজ তুমি এক সার্টেন লেভেলে একটু বিজনেস করতে চাচ্ছ, সো এখানে যদি চেঞ্জ তুমি অ্যাডজাস্ট না করো, তাহলে স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর প্রয়োজন নেই। কেমন? সো দ্য ফিউচার ইজ সাফিসিয়েন্টলি লাইক দ্য পাস্ট, এরকম যদি হয়, দ্য ফিউচার ইজ সাফিসিয়েন্টলি লাইক দ্য পাস্ট, তাহলে strategic plan would be only an exercise in extrapolation. Come on. বলা আছে, if a stable organization foresees the need for a change in direction, such as a decline in its markets or drastic changes in the cost of material, it prepares a contingency plan showing the actions to be taken to meet these new conditions. মানে একেবারেই ওই যারা স্টেবল কোম্পানি, বেশি করলে ওরা একটা কন্টিনজেন্সি প্ল্যান তৈরি করতে পারে অ্যাট বেস্ট। কেমন? এটা কাজ করতেও পারে, নাও করতে পারে। বুঝতে পেরেছো? কন্টিনজেন্সি প্ল্যান, বুঝতে পেরেছো? এটা তুমি এটা 50-50, ইউ মে ফলো দ্য প্ল্যান অর নট, দ্যাট ইজ ইফ রিকোয়ার্ড ইউ উইল ফলো দ্য প্ল্যান, দ্যাট ইজ এ কন্টিনজেন্সি প্ল্যান, বাট নট স্ট্র্যাটেজিক প্ল্যান। ঠিক আছে? কিন্তু future is so uncertain that reasonably reliable estimates cannot be made. প্রথমবারই বলা আছে ফিউচার আনসার্টেইন, কিন্তু তুমি বুঝতে পারছো না যে কি করবে। হ্যাঁ, ওই যদি আনসার্টেইন, দ্যাট চেঞ্জ আছে, চেঞ্জের সাথে অ্যাডাপ্ট করতে পারছো, দেন প্রিপারেশন অফ ফর্মাল স্ট্র্যাটেজিক প্ল্যান ইজ আ ওয়েস্ট অফ টাইম। সেক্ষেত্রে তোমার স্ট্র্যাটেজিক প্ল্যানের প্রয়োজন নেই। তো ইন সামারি কি বললো, যে ফর্মাল স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেস ইজ নট নিডেড ইন স্মল relatively stable organizations, and it is not worthwhile in organizations that cannot make reliable estimates about the future, or in the organizations whose senior management prefers not prefers not to manage in this fashion. মানে পুরো কথাটাকে এখানে সংক্ষেপে বলা হয়েছে। মোট কথা, অর্গানাইজেশনের চিফ এক্সিকিউটিভ যদি মনে করে যে না প্রয়োজন নেই, তাহলে স্ট্র্যাটেজিক প্ল্যান তোমার নেওয়ার প্রয়োজন নেই, তুমি একটা কন্টিনজেন্সি প্ল্যান দিয়ে চলতে পারো। কেমন? আর যে ফিউচারের সাথে অ্যাডজাস্ট করতে পারবে না, হ্যাঁ, চেঞ্জ তৈরি করতে পারবে না, যেটা অতীতে যা ছিল সামনে তাই হবে, তাহলে স্ট্র্যাটেজিক প্ল্যানের প্রয়োজন নেই। এটা যদি খুব ছোট অর্গানাইজেশন হয়, তাহলে স্ট্র্যাটেজিক প্ল্যানের প্রয়োজন নেই। বুঝতে, তাহলে কাদের প্রয়োজন আছে? তার এগেইনস্ট, যেমন ম্যানেজার কনভিন্সড অর্গানাইজেশন, লার্জ অর্গানাইজেশন, হ্যাঁ, ফিউচার, আনসার্টেইন ফিউচার সাথে তুমি সেটা অ্যাডপ্ট করতে পারবে, মানে রেসপেক্টিভ ফিউচারকে অ্যাড্রেস করার জন্য, চ্যালেঞ্জকে ফেস করার জন্য তুমি রিলেটিভ মেজার নিতে পারবে, এস্টিমেট করতে পারবে। ইন দ্যাট কেস you can fix the strategic plan, you can go through the strategic plan process। ঠিক আছে? হ্যালো, তোমরা কি জি শুনছো স্যার। আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, ওয়েল, তারপরের যে পার্টগুলো সেগুলো আমি আর ডিটেল ডিসকাশনে যাব না, এটা তোমাদের উপর ছেড়ে দিলাম, যে নতুন প্রোগ্রাম সেটআপের জন্য স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেস কি হবে, অ্যানালাইজিং প্রপোজড নিউ প্রোগ্রামস। কেমন? তো নতুন প্রোগ্রাম যদি সেট করতে হয়, তাহলে তোমাকে ডেফিনেটলি নতুন ক্যাপিটাল লাগতে পারে, তাই না? সো নতুন ক্যাপিটাল হলে তাহলে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস তোমাকে করতে হবে। ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অ্যানালাইসিসের জন্য আমাদের, তোমরা প্রজেক্ট ম্যানেজমেন্টে পড়বে, সেখানে প্রজেক্ট অ্যাপ্রাইজ করতে হবে, অ্যাপ্রাইজাল লাগবে, ওয়েদার প্রজেক্টটা ভায়াবল হবে কি হবে না, ফাইন্যান্সিয়াল এস্টিমেটস দিয়ে সেটাকে মেজার করতে হবে। কেমন? মেজার করার জন্য তুমি কতগুলো টেকনিক ফলো করতে পারো, যে নেট প্রেজেন্ট ভ্যালু অর ইন্টারনাল রেট অফ রিটার্ন। হ্যাঁ, ঠিক আছে, এগুলো ফলো করে তুমি প্রজেক্ট অ্যানালাইসিস করবে। বুঝতে পারছো?
আর একটা হবে analyzing proposed new programs and analyzing ongoing programs। নতুন প্রোগ্রাম যদি হয় তাহলে ক্যাপিটাল বাজেটিং এর প্রয়োজন আছে, যেটা সিম্পলি আমরা বললাম ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, দ্যাট ইজ ক্যাপিটাল বাজেটিং। কেমন? আর অনগোয়িং প্রোগ্রাম যদি হয় তাহলে তোমাকে সাপ্লাই চেইন নিয়ে ডিসিশন নিতে হবে, সাপ্লাই চেইন সেট করতে হবে। তারপরে তোমার ওই যে স্পেসিফিক অ্যাক্টিভিটি বেস তোমার কস্ট অ্যালোকেট করতে হবে, সো এবিসি কস্টিং সেখানে অ্যানালাইজ করতে হবে। কেমন? অনগোয়িং প্রোগ্রাম যদি হয় সাপ্লাই চেইন এট দ্য সেম টাইম ভ্যালু চেইন, ভ্যালু চেইন অ্যানালাইসিসের প্রয়োজন হবে। ভ্যালু চেইন অ্যানালাইসিস আমরা দেখেছি, ভ্যালু চেইন to create the value in each and every stages of business process, তাই না? একেবারে আর&ডি শুরু করে আফটার সেল সার্ভিস পর্যন্ত, হ্যাঁ, প্রত্যেকটা স্টেজে ভ্যালু ক্রিয়েশন। কেমন? তো সেখানে তোমাকে লিঙ্কেজ ডেভেলপ করতে হবে উইথ দ্য সাপ্লায়ার্স, দ্য কাস্টমার্স অ্যান্ড উইথ দ্য ভ্যালু চেইন অফ দ্য ফার্ম। ভ্যালু চেইন মানে হচ্ছে প্রত্যেকটা তোমার ফাংশনের সাথে তোমার লিঙ্কেজ ডেভেলপ করতে হবে, নিয়ে একটু বলা আছে, একটু তোমরা পড়ে নিও। কেমন? তারপরটা হচ্ছে value chain analysis, supply chain and value chain analysis, then activity based costing analysis। তার মানে ওই যে আমরা অ্যাক্টিভিটি বেসড কস্টিং এর অ্যাক্টিভিটি অনুযায়ী আমরা যে কস্ট অ্যাসাইন করছি টু দ্য প্রোডাক্ট। কেমন? স্পেসিফিক যেহেতু তোমার রিসোর্স লিমিটেড রিসোর্স, সো ওই রেসপেক্টিভ অ্যাক্টিভিটিতে কি পরিমাণ তোমার যে তুমি যে মানি বলে যে কি পরিমাণ এক্সপেন্স তুমি এস্টিমেট করছো, হ্যাঁ, সেটা তুমি রেসপেক্টিভ অ্যাক্টিভিটি অনুযায়ী তুমি প্রোডাক্টে অ্যাসাইন করবে। ঠিক আছে? তো সেই অ্যানালাইসিসটা এখানে যদি এটা অনগোয়িং প্রোগ্রাম হয় তার জন্য প্রয়োজন। আর নিউ প্রোগ্রাম যদি হয় কি দরকার, টোটাল বাজেটিং অ্যানালাইসিস প্রয়োজন। অনগোয়িং প্রোগ্রাম হলে ভ্যালু চেইন অ্যানালাইসিস এন্ড অ্যাক্টিভিটি বেসড কস্টিং করা যেতে পারে, সো দ্যাট ইউ ক্যান প্রপারলি allocate the resources to the most useful key programs। ঠিক আছে? সো ফাইনালি এইখানে আমাদের স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেস, যে প্ল্যানিং প্রসেসটা কিভাবে কাজ করবে, স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেসে কি কি শুরু হবে, এখানে একদম বাজেটিং প্রসেসের মতো। প্রথমে তোমার যে স্ট্র্যাটেজিক প্ল্যানটাকে রিভিউ করতে হবে, রিভিউইং এন্ড আপডেটিং দ্য স্ট্র্যাটেজিক প্ল্যান ফ্রম লাস্ট ইয়ার্স। গত বছরের যে স্ট্র্যাটেজিক প্ল্যান এখানে এসে আবার হাত সামনে নিয়ে আসতে হবে, সেটা রিভিউ করতে হবে। কেমন? এবং এখানে প্রয়োজনীয় ক্ষেত্রটাকে রিভাইজ করতে হবে, ইমপ্রুভ করতে হবে। তারপর ডিসাইডিং অন অ্যাজাম্পশনস এন্ড গাইডলাইন্স। ঠিক আছে? অ্যাজাম্পশনস এন্ড গাইডলাইন্স রিলেটিং টু প্রিপারেশন অফ বাজেট এন্ড দেন এক্সিকিউশন অফ বাজেট। কেমন? এন্ড দেন কন্ট্রোল budget and then execution of budget and then control, that is the control the actual performance। তারপর ফার্স্ট ইটারেশন অফ দ্য নিউ স্ট্র্যাটেজিক প্ল্যান, এরপরে তুমি প্রথম একটা ড্রাফট তৈরি করবে স্ট্র্যাটেজিক প্ল্যানের এবং সেটা অ্যানালাইসিস করবে আফটারওয়ার্ডস। কেমন? যে কি ধরনের অ্যানালাইসিস, অনগোয়িং প্রসেস হলে কি হবে, অনগোয়িং প্রোগ্রাম হলে কি হবে, আর নিউ প্রোগ্রাম হলে কি হবে। সেকেন্ড ইটারেশন অফ দ্য নিউ স্ট্র্যাটেজিক প্ল্যান ইজ দ্য ফাইনাল ড্রাফট। Second iteration is the final draft and then final review and approval made by the chief executive। এখন সংক্ষেপে আমি বললাম, এটাই ডিটেইল এখানে একটু বলা আছে। ঠিক আছে? সো প্ল্যানিং প্রসেসটা তোমরা একটু পড়বে ভালো করে। তারপর এর টপ লিমিটেশন, বেনিফিটস, কেমন? তারপর রিলেশনশিপ উইথ হোয়াট স্ট্র্যাটেজি ফর্মুলেশন। ঠিক আছে? বুঝতে পেরেছ? and then meaning of strategic plan and strategic planning process। কেমন? এগুলো একটু ভালো করে পড়বে এখানে, হ্যাঁ। তারপরে যে আমরা দেখলাম কোন কোন অর্গানাইজেশনের ক্ষেত্রে স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রযোজ্য নয় বা কোন অর্গানাইজেশনের স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেস প্রযোজ্য, একটু দেখবে। ঠিক আছে? দুইটা। ওকে, আমরা আজকে এখানে ক্লোজ করতে চাই। কারো যদি কোনো প্রশ্ন না থাকে। তোমাদের কোনো প্রশ্ন আছে?
নো স্যার। আচ্ছা, যদি না থাকে তাহলে এখানে কমপ্লিট করবো। আর আচ্ছা, এই যে ধরো এই ফাইলটা, এটা কি দেখি সরাসরি এর সাথে নেট ইন্টারনেট সাথে সংযুক্ত, মানে এটাকে যখন ওপেন করি তখন নেট না থাকলে এটা ওপেন হয় না। এটাকে জাস্ট নেট থেকে কিভাবে বের করা যায় বলো তো? এটা শেয়ার করেছে মনে হয় এই রায়হান। রায়হান কি আছো? রায়হান আছে? হ্যাঁ, রায়হান সম্ভবত নাই। এই ফাইলটাকে আমার নেট না থাকলেও যাতে ওপেন করতে পারি, খুলতে পারি, তার টেকনিকটা কি একটু বলো তো তোমরা। স্যার এটা পিডিএফটা নেট চেঞ্জ ছাড়া করতে হবে হবে। না। হ্যাঁ, এই যে এখান থেকে ধরো একটা ডাউনলোড করেছিলাম আমি, হ্যাঁ দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? জি স্যার, ভিডিওটা এটা চেঞ্জ করতে হবে স্যার। আপনার হচ্ছে মাইক্রোসফট এজ দো, এটাকে অন্য কোনো সফটওয়্যার নিতে হবে। ও, এখন এটা কিভাবে অন্য সফটওয়্যার লাগবে না? জি স্যার, মানে অন্য সফটওয়্যার নিতে হবে। এটা আপনার মানে ক্রোম দেওয়া তোমরা আছে, এই জন্য তোমরা ক্রোমে অন তোমরা অন হচ্ছে। আচ্ছা, তোমরা এটা সরাসরি কি ডাউনলোড করে শেয়ার করেছে না? জি স্যার, মানে পিডিএফ শেয়ার করছি স্যার, এটা তো ডাউনলোডের সাথে কোনো ইস্যু নাই। আচ্ছা আচ্ছা, পিডিএফ তো আমি কেন পিডিএফ হিসেবে পাচ্ছি না? আমার পিডিএফ স্যার আছে। আপনি পিডিএফ হিসেবেই পাচ্ছেন, বাস আপনার পিডিএফ রিডারটা গুগল ক্রোম হ্যাঁ। দেওয়া, এটাকে চেঞ্জ করে অন্য একটা সফটওয়্যার নিতে হবে আর কি। ও হ্যাঁ, এটা ক্রোমের সাথে রিলেটেড, রাইট। ও, তো অন্য সফটওয়্যার কি ইনস্টল করতে হবে? সেটা দেখ। জি স্যার, একটা ইনস্টল করলে ভালো হয় স্যার। ও আচ্ছা, তোমরা দেখলে মানে বুঝবে না? অ্যাডোবে ইউজ করলেও হয়ে যাবে আই গেস। হ্যাঁ হ্যাঁ, তো আপনি পিডিএফ স্যার ফাইলটায় গেলে একটু বলে দিতে পারতাম স্যার। এই ফাইলটাতে এটা তো আমি অনেক। পিডিএফটা ওপেন করার সময় হ্যাঁ আপনি ল্যাপটপে ওই যে কিবোর্ডে এই রাইট বাটন ক্লিক করার পরে ওখানে ওপেন অপশন আসবে। ওপেন অপশনে ওখানে আপনি কয়েকটা অপশন পাবেন পিডিএফটা ওপেন করার জন্য। তো আপনি আচ্ছা ওইখানে ডিফল্ট আকারে যেটা আছে এটা দিয়ে ওপেন না করে হ্যাঁ, অন্যগুলো দিয়ে ট্রাই করবেন, দেখবেন হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখবো। যদি না পারি তাহলে আমি তোমার নিয়ে যাবো ক্যাম্পাসে। হ্যাঁ, তোমরা দেখাই দিও। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা শোনো, আগামীকাল তো আমাদের প্রোগ্রাম আছে। তোমরা তো ওই প্রোগ্রামের সাথে জড়িত, তাই না? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে। জি স্যার। আচ্ছা, আমাকে একটু বলো তো প্রোগ্রাম স্কেডিউলটা বলো। আমাদের তো ক্লাস আছে কালকে, তোমাদের সকালে ক্লাস হবে? স্যার ক্লাস তো হয় না নর্মালি। কে বলছে? স্যার হবে তো। স্যার স্যার ওই দিন স্যার আমরা সেলিম স্যারের সাথে যখন দেখা করছিলাম উনি বলছিল স্যার 10:30টার মধ্যে হচ্ছে স্যার সব ক্লাস ক্লোজ করে দিবে আর কি। 10:30টার পর মেবি হচ্ছে রেলি হবে। কি বলে? আচ্ছা, রেলি রেলি হয়ে তারপরে আমাদের শিডিউলটা কি? স্যার শোনো, কালকে ক্লাস হচ্ছে করলে শুধু শোনো রেলি হবে স্যার, আর অন্য কোনো স্যার ইয়া নাই, প্রোগ্রাম নাই। শোনো শোনো, ক্লাসটা যদি আমরা মানে ই করি না করি, দ্যাট ইজ, হ্যালো, জি স্যার। ক্লাসটা যদি আমরা কালকে না করি তাহলে একটা অফলাইন ক্লাস আমাদের কমে যাচ্ছে, আমাদের বেশি ক্লাস নাই। তো তোমরা একটু কোঅপারেট করো যে প্রোগ্রামটা শেষ করার পরে অ্যাটলিস্ট ক্লাসটা করতে পারি কিনা। স্যার পোস্টপোন কালকে করলে যদি পোস্টপোন কালকে যদি করলে হ্যাঁ বলো। কালকে যদি স্যার অনলাইনে নাও অফলাইনে নাও পসিবল না হয় তাহলে আপনি পরে অনলাইনে নিলেন, কালকে যদি পসিবল হয় বা বাকি সবাই এগ্রি করে। কারণ স্যার প্রোগ্রামটা আমাদের এখানে সিট লিমিটেড তো 30-র বেশি কেউ পার্টিসিপেট করতে পারবে না। এখন স্যার একটা ক্লাসের জন্য বাকি সবার আসলে ক্যাম্পাসে যাওয়া পসিবল হবে কিনা এটাও তোমরা আসলে যাবা? স্যার। স্যার আমাদের তো সিট লিমিটেড ছিল, শুধু 30 জনই পার্টিসিপেট করতে পারবে তাতে আমাদের ব্যাচ থেকে, এই জন্য। র্যালিতে, তাই নাকি? জি স্যার। না, তো সেক্ষেত্রে আমি চেয়ারম্যানকে জিজ্ঞেস করেছিলাম যে ক্লাস হবে কিনা, তুমি আমাকে বলেছে যে ক্লাস হবে। তো ক্লাস হবে মানে আমরা। 10:30 পর্যন্ত ক্লাস হবে, 10:30টার পর থেকে প্রোগ্রাম স্টার্ট হবে। হ্যাঁ বুঝলাম, প্রোগ্রাম শুরু করার পর প্রোগ্রাম আমরা। 11:30 12টা পর্যন্ত যেতে পারে প্রোগ্রামটা, তো একটা র্যালি হ্যাঁ ছাড়া তেমন কিছু নাই ওখানে। হ্যাঁ, 12টা ধরলাম, ধরো এরপরে করতে পারি না ক্লাসটা। তোমরা আসো না, আসলে আমরা আমরা যেহেতু সময় আমাদের কম, কারণ এটা আবার অনলাইনে নিয়ে অঙ্কগুলো তোমাদেরকে ঠিক মতো ক্লাসে যেরকম স্যার ভাবে আমরা। 12টার মধ্যে শেষ হবে কিনা এটা তো বলা যাচ্ছে না, কারণ হচ্ছে যে কি ক্লাস শেষ হওয়ার পরে প্রত্যেকের ব্যাচে হচ্ছে টি শার্ট বিতরণ করা হবে। ওই টি শার্ট গুলো
কালেক্ট করার পর রিলে স্টার্ট হবে, অ্যারেঞ্জমেন্ট হবে, তো 12টার মধ্যে কি শেষ হবে? টি শার্ট বিতরণ হবে, রাইট। তারপরে প্রোগ্রাম 10:30 থেকে শুরু হলে তোমার 12টা, 1.5 ঘন্টা। এটা একটু অবশ্য আনসার্টেইন, ঠিক বলেছ। তাহলে কি করা যায় বলো? এখন তো আমরা তো তোমাদের প্রত্যেকদিন ক্লাস হয়। স্যার আপনার প্রবলেম না হলে কালকে না হয় আপনি রাতে ক্লাস নেন, যদি বাকি সবাই এগ্রি করে তাহলে। তাহলে স্যার মানে ম্যাথমেটিক্যাল হলেও একটু সমস্যা হয়তো হবে, বাট শেষ হয়ে গেলে বেটার, মানে ক্লাস হয়ে গেলে বেটার। কিন্তু স্যার অফলাইনে ক্লাস নেওয়াটা তো কালকে একটু রাফ শিডিউল হয়ে যাচ্ছে, মানে যেহেতু টাইমটা আমরা একদম এক্স্যাক্টলি বলতে পারছি না যে কখন র্যালি শেষ হবে। আর আমাদের যেহেতু 10টার মধ্যে ক্লাস শেষ হবে বলছে, প্রথম ক্লাসটাও অত বেশি হবে কিনা কারণ একটু মানে হুম, আনসার্টেনিটি আছে সেজন্য। হুম, হুম। না, এখন তোমরা তো যে ডিসিশন নিয়ে ফেললে যে ক্যাম্পাসে যাবে না, এটা আর মুশকিল। তোমরা ক্যাম্পাসে গেলে আমরা সেটা একটা টাইম ফিক্স করতে পারতাম শেষের দিকে হলে। আচ্ছা ঠিক আছে, তোমরা কি অনলাইনে তাহলে কি রেডি আছো? অনলাইনে ক্লাস করার জন্য কি রেডি আছো কালকে? স্যার ম্যাথমেটিক্যাল কোর্স হলে, এই টপিক হলে তাহলে অনলাইনে নিয়েন না। অনলাইনে আপনি এই থিওরিটিক্যাল ক্লাসটা নিয়েন। হুম, থিওরিটিক্যাল ক্লাস হলে স্যার অনলাইনে ইজিলি করা যায়। হুম, আচ্ছা আর আচ্ছা, স্যার ঠিক ওই আছে, আমাদের আসলে পরবর্তীতে শোনো। অ্যাকাউন্টিং হ্যাঁ তোমরা অ্যাকাউন্টিং বলো বলো। ডেতে তো আমাদের এই কি বলে ওটাতে পার্টিসিপেট করা তো ম্যান্ডেটরি না, যেহেতু আমাদের ক্লাস এক্সাম কাছাকাছি। আমরা সবাই চাই যে আমাদের এমবিএ তাড়াতাড়ি শেষ হয়ে যাক। হুম। হ্যাঁ, তো আমার মনে হয় আমরা অফলাইনে ক্লাস করতে পারি, যেহেতু আমরা এমবিএ নিয়ে সবাই কনসার্ন। অ্যাকাউন্টিং ডে এগুলো অ্যাকচুয়ালি আমরা আসলে কতটুকু মন থেকে এগুলো ধারণ করি। না, প্রোগ্রাম তো করতে হবে, প্রোগ্রাম তো আমরা করবো। ঠিক আছে, আমি বলতে চাচ্ছি প্রোগ্রাম শেষে আমরা বসতে পারি কিনা, এটা একটা বিষয়। আচ্ছা এনিওয়ে, তোমরা তাহলে যেহেতু আমাদের আমরা ইউনানিমাসলি আমরা নিতে পারছি না ডিসিশনটা এখন, কালকে যদি ক্লাস না করি, এই পরে আমরা আর কয়দিন পাচ্ছি অফলাইন ক্লাসে সেটা একটা বিষয়। তারপরেও যদি প্রয়োজন হয় তোমরা কিন্তু এই মানে আমাদের ক্লাস শেষ হয় ধরো 1টা, 1:30, 2টা, ঠিক আছে, এরপরে খাওয়া দাওয়া করে ক্যাম্পাসে সময় দিতে হবে। দরকারে তোমাদের টিউশন থেকে ছুটি নিতে হবে 2-1 দিন, কেমন? এরকম করে সময় দিতে হবে, এটা মাথায় রাখবে। বুঝতে পারছো আমার কথাটা? বুঝতে পারছো? ইফ নেসেসারি, if required, then we may use the evening time, কেমন? 2-1 দিন এই কাজটা করা যেতে পারে। ধরো আমরা এই বিকালের সেশনটা ক্লাস নিলাম যদি লাগে। জি স্যার। একটু নিজেদের মধ্যে এটা আমি তাহলে ওইভাবে সেট করব, আগে এখন করতে থাকি, দেখি লাগলে যে আমরা বিকালের সেশনটাও নিব 2-1 দিনের জন্য, কেমন? আর যদি কোনো ক্লাস ফাঁকা থাকে, আমরা জানি যে ক্লাস শেষ হয়ে গেছে, সেটাও আমরা আবার পরবর্তীতে করতে পারি, সুযোগের স্পেসটা নিতে পারি, কেমন? ক্লাস স্যার যদি আমরা এমনিতে স্যার হ্যাঁ আমরা এমনিতে আপনার আর 6টা ক্লাসই পাবো এই মান্থের মধ্যে ধরতে গেলে। এই স্যার মাস এমনিতে এইটা বেশ তো হ্যাঁ আর পাবো না, আর কয়টা ক্লাস ধরো? ক্লাস পাবো না, 6টা বা 5টা ক্লাস পাবো। এখন এই স্যার মাসে আপনার 6টা ক্লাস। কোর্সটা শেষ হতে আসলে আর আমাদের কটা ক্লাস লাগতে পারে এরকম কোনো হ্যাঁ, অ্যাপ্রক্সিমেশন অনেক যদি ক্লাস দিতেন। লাগবে তোমার। এখনো কোয়ান্টিটেটিভ যেগুলো বিষয়গুলো আছে আমাদের আরো ধরো, ওই যে আমি ভাবছিলাম যে এই কি বলে পারফরমেন্স, ফাইন্যান্সিয়াল পারফরমেন্স অ্যানালাইসিসের যে পার্টটা, দ্যাট ইজ স্ট্যান্ডার্ড কস্ট নিয়ে এখন কথা বলছি আমরা, কেমন? এইটা আমি ভাবছি একটা ক্লাসে শেষ হবে। এখন তো দেখি যে এটার জন্য আরো 2-3টা ক্লাস আমাদের লাগবে, অ্যাট বেস্ট 2টো ক্লাস লাগবে, কেমন? অ্যাটলিস্ট, অ্যাটলিস্ট 2টো ক্লাস লাগবে। তো 2টা ক্লাস লাগলে এখানে আরো আছে আমাদের আহ, তোমার কি বলে যে অ্যাসেট এমপ্লয়েড, সেটা মেজারমেন্ট, কেমন? তো
তো এইটা দ্যাট ইজ ওই যে তোমার সেটাও পারফরমেন্স মেজারমেন্টের জন্য, কোম্পানির পারফরমেন্স মেজারমেন্টের জন্য লাগছে যে ROI, হ্যাঁ, আর সেখানে আমাদের সময় লাগবে, সেখানে একটা দুইটা ক্লাস লাগবে, একদিন 2 দিন। তারপর নন নন ফাইন্যান্সিয়াল পারফরমেন্স এর বিষয় আছে ওখানে, ওখানে একদিন লাগবে। এগুলো এগুলো মোটামুটি আমাদের কোয়ান্টিটেটিভ টাস্ক। আর বাকিটা আমরা অনলাইনে চেষ্টা করব। আর যদি ওগুলো শেষ করে দিতে পারি অফলাইনে, তাহলে সেটাও অনলাইনে নিয়ে আসতে পারি। হ্যাঁ, ক্লাস লাগবে আরো 8-10টা দিন, 8-10 বার তো আমাদেরকে দেখা করতে হবে। 10 টাইমস ধরে নাও, আরো 10 টাইমস আমাদের সিটিং লাগবে। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পেরেছ? Yes, sir. সো এই সেভাবে আমাদেরকে কি বলে সময়গুলোর সুযোগ খুঁজতে হবে আর কি। শুক্রবারটা আমি ইউজ করতে পারছি না এই কয়েকটা দিন, এখানে আবার আমার একটা কাজ পড়ে গেছে। তাই শুক্র শনি 2 দিন হলে আমরা মানে তোমার ডিসকাশন গুলো সারিয়ে ফেলতে পারতাম। তো যাই হোক, এটা মনে হয় পাবো মোটামুটি আমরা। হ্যাঁ, আর তোমরা যদি ওই যে যেমন না কেউ এগ্রি করলে যে কালকে অনলাইনে ক্লাস, এমনটা যদি তোমরা রাজি হও, তাহলে 2-একটা ক্লাস আমরা অনলাইনে ওয়ার্কিং ডেতে নিতে পারি। নিলে হবে কি, আমরা যে ডিসকাশন গুলো শেষ করে ফেলতে পারবো। কেমন? এনিওয়ে, জি কালকে স্যার। তাহলে, হ্যাঁ, কালকেটা আমরা করলাম ক্লাস, কালকে আমাদেরটা হবে না। তো বাকি সময়ে প্রয়োজন হলে ওই জিনিসগুলো মনে রাখবো, অল্টারনেটিভ গুলো। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফেলি। দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আর কোনো ডিসিশন মানে 100 ভাগ তোমার ঐকমত্য হয় না। হ্যাঁ, তো সো তোমরা আমাদের